প্রধানমন্ত্রী শুধু বলেছেন যেখান থেকেই বৃক্ষ নিধন হয়েছে আমি সেখান থেকেই বৃক্ষরোপণ শুরু করব। আরেকটি জিনিস উনি বলেছে যে বাংলাদেশে মা গাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, এটার যে কতখানি গুরুত্ব। এবং উনি যাওয়ার পরে আমি প্রাইম মিনিস্টার রুমেই ছিলাম, সঙ্গে সঙ্গে বন পরিবেশ মন্ত্রী তাকে ফোন করে ব্যাপারগুলো জানানো হয়েছে এবং আমাকে সঙ্গে সঙ্গে তার অফিসে আমাকে পাঠানো হয় এবং বলা হয় যে তুমি যা যা শুনেছ এগুলো সব তাকে সুন্দরভাবে সাজিয়ে বলবা। আমি যে তাকে যখন বলছিলাম সে যে কি গুরুত্বের সাথে আমলে নিয়েছে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার যে কতটুকু বৃক্ষপ্রেমী এটা আপনারা বুঝবেন যখন আমাদের বৃক্ষরোপণ শুরু হবে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না, আমি অন্য একটি সাবজেক্টে আমি কথা বলবো। আজকে আমি সকালবেলা আপনাদের একজন আমাদের সাবেক উপদেষ্টা, আমি নামটা বলবো না, আপনারা হয়তো দেখেছেন, তিনি পাশে বসে আছেন। আর একজন কিশোরী বলবো, মানে যুবতীও বলবো না, কিশোরী, তার গলাটাতে এখনো সিনিয়র ইয়েটা আসেনি। আমাদের প্রাইম মিনিস্টার ওনাকে সম্বোধন করছে তারেক রহমান। মানে কেমন করে যে কথাগুলো বলছে, যে একজন প্রাইম মিনিস্টার বা একজন প্রধানমন্ত্রীকে যে উনি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে সেটাও তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। এবং আমাদের গেল তত্ত্বাবধায়ক সরকারের যে একজন উপদেষ্টা মহিলা বসে আছেন সেগুলোতে মজা নিচ্ছেন। এটা একটা সামাজিক অবক্ষয় কিন্তু হচ্ছে। এরা কাদের দিয়ে বলাচ্ছি? আমরা বলাচ্ছি হচ্ছে আপনার আমার সন্তানদের দিয়ে বলাচ্ছি। ওই মেয়েটার দেখে আরো 10টা ছেলে মেয়েগুলো শিখছে, তাই না? তা আমাদের মনে হয় এগুলো থেকে আমাদের সরে আসা উচিত। আমি লাস্ট যে কথাটি বলবো সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা? এই প্রশ্নের আপনাদের কাছে এই প্রশ্ন আমাদের কাছে, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। আমি এটাই বলে শেষ করছি যে আমরা প্রধানমন্ত্রী আপনাদের কাছে যতটুকু ভালো বলছে, ভালো করার চেষ্টা করছে, এটাকে আসলে আমাদের খুব ইয়েভাবে দেখা উচিত না। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আতিকুর রহমান রুমনকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এরই ধারাবাহিকতায় সাম্য, মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে সরকার প্রায় 100 দিন অতিক্রান্ত করেছে। আর হয়তো দুদিনের মধ্যেই সরকার 100 দিন পূর্ণ করবে। এই গত দিনগুলোতে বর্তমান সরকার যেসব কর্মযজ্ঞ হাতে নিয়েছে বা কর্মসূচি হাতে নিয়েছে সেসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের
মুখপাত্র ডক্টর মাহদি আমিন। কথা বলবেন ডক্টর মাহদি আমিন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, জনগণের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরুতেই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর সম্পূর্ণ প্রেস টিমকে। এখানে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, ব্যক্তিগত কারণে লন্ডনে গিয়েছেন বলে প্রেস সচিব জনাব সালেহ শিবলি। আমাদের মাঝে থাকবার জন্য এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার জনাব এস.এম. মাহফুজুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জনাব জাহিদুল ইসলাম রনি সহ এখানে উপস্থিত প্রেস টিমের সকল সম্মানিত সদস্যকে। আপনারা জানেন, চলতি 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। 17ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং তার নেতৃত্বেই গঠিত হয় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনগণের ক্ষমতায়িত সরকার। এই সরকারের 100 দিনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি। দেশের এক ঐতিহাসিক মুহূর্তে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের অবিস্মরণীয় ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার পবিত্র দায়িত্ব গ্রহণ করেছে। দীর্ঘ দুঃশাসন পেরিয়ে রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের ত্যাগ সংগ্রামের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেটি পার করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বে দেশ আজ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে। প্রথম 100 দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এমন একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা দেখতে পাচ্ছি, যে সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণের কাছে জবাবদিহিতা সুনিশ্চিত করছে। আর তাই দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দেখেছি, ভোটের কালি মোছারও আগে সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রতিটি অগ্রাধিকার ভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাত নির্ভর 180 দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন, যার ফলে পুরো রাষ্ট্র কাঠামো একযোগে সুনির্দিষ্ট লক্ষ্য স্থাপন করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অনিঃশেষ কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনযাপনে, জীবনের মানের ক্ষেত্রে ইতিমধ্যেই ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, খতিব সাহেব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক সরকার একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। যারা ক্ষুদ্র কৃষক, তাদের জন্য 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ সম্পূর্ণ মৌকুফ করা হয়েছে এবং এই উদ্যোগ কার্যকর করা হয়েছে সরকারের প্রথম বৈঠকেই, যেটি ক্যাবিনেটে অনুষ্ঠিত হয় সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে। কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে আরও ডিজিটাল এবং স্বচ্ছ কাঠামোর আওতায় এনে সরাসরি কৃষি ভর্তুকি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশ জুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তনের অপার সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, সেটিরই এই যে পুনরুজ্জীবন, সেটি শুধু প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য, মৎস্য, কৃষি বা প্রাণী সম্পদ সংরক্ষণেই ব্যাপক ভূমিকা রাখছে না, বরং জলাধার সৃষ্টি ও
ও পানি প্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও ব্যবসায়িক বিকাশকেও ত্বরান্বিত করছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হচ্ছে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ ব্যবস্থাপনার সম্ভাবনা তৈরি করতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যক্ষ করেছি ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, কিভাবে গণমাধ্যমকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। এর বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সরকার একদিকে বাক স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন আমরা দেখেছি গত 100 দিনের উদার ও সহিষ্ণুতার যে নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে সেখানেই বারবার প্রমাণিত। অন্যদিকে বাক স্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেধগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশল হিসেবে চালিয়ে যাচ্ছে, সেই চর্চা গণ আকাঙ্ক্ষার সাথে, গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটির সাথে সাংঘর্ষিক। গুম, খুন, হামলা, মামলা এবং দমন পীড়নের দীর্ঘ পথ অতিক্রম করে জনগণের ভোটে নির্বাচিত সরকার যে মন্ত্রিসভা গঠন করেছে সেখানে 17 ফেব্রুয়ারি থেকে 24 মে পর্যন্ত মোট 10টি ক্যাবিনেট সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে 60টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে 37টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় 62% ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট 23টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় চলমান রয়েছে। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শ্রমবান্ধব রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্যতা সেটি নিশ্চিত করতে চেয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশব্যাপী শ্রমিকদের ঈদের আগে বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে ব্যাংক, সংশ্লিষ্ট অংশীজন, কারখানার মালিক শ্রমিক এবং মালিক শ্রমিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা এবং সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং নগদ অর্থ ছাড়ের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের কারণে অতীতে যে অনিশ্চয়তা ও অস্থিরতার পরিস্থিতি তৈরি হতো, চলমান উদ্যোগের ফলে তা সফলভাবে এড়ানো সম্ভব হয়েছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিল্প কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন সকলের ঐতান্ত্রিক প্রচেষ্টায়, আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও বিশেষ নৌ সার্ভিস চালু করেছে। ইতিমধ্যে ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থা শুরু করা হয়েছে। পাশাপাশি ঈদের 7 দিন আগে থেকেই বিশেষ মনিটরিং সেল গঠন করে সার্বিক যাত্রা ব্যবস্থা তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে। কোরবানিকে কেন্দ্র করে গবাদি পশুর চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশে উৎপাদিত গবাদি পশু খাতের বিকাশ এবং বিক্রয়ের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কোরবানির পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিশেষ উদ্যোগে এবার আমরা দেখেছি সাধারণ হজ যাত্রীদের বিমান ভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে, যা হজ যাত্রীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং প্রস্তুতি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী 16 ডিসেম্বরের মধ্যে
উদ্বোধনের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ। বিদেশি উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত। বিমানবন্দর ও ট্রেনে হাই স্পিড ফ্রি ওয়াইফাই ইন্টারনেট চালুর মাধ্যমে প্রযুক্তি নির্ভর যে সেবা সেটি পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের কাছে। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য নতুন করে স্পোর্টস এবং নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রম শুরু করা হয়েছে। স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। হামের টিকা এনে প্রায় 100% শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে এবং মাতৃত্বকালীন যে ছুটি কর্মপরিবেশে সেটিকেও উন্নীত করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ নিশ্চিত করবার জন্য কার্যকর প্রস্তুতি এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা দেখেছি শিশু রামিসার সঙ্গে ভয়াবহ নৃশংস একটি অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তার পরিবারের কাছে গিয়ে, তার বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। একই সঙ্গে নিপীড়িত পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন, যা মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবচাইতে দ্রুততম সময়ে সবচাইতে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। দেশের আইনের অনুশাসন প্রতিষ্ঠার আরও একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো মেহেরপুরে 9 বছর বয়সী একজন শিশুকে ধর্ষণের দায়ে একজন আসামিকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মাত্র 29 কার্যদিবসের মধ্যে এ মামলার রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় যে দ্রুত বিচার সম্ভব সেই বিরল নজির স্থাপন করেছে। এছাড়া দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতি ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখেছি। যেমন প্রায় 1 দশক পর তনু হত্যা মামলার প্রথম আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটনের পথ আরও সুগম করা হয়েছে। একইভাবে শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে ভারতে দ্রুত শনাক্ত করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা দেখেছি একটা সময় অন্যায়ের শিকার মানুষ, নির্যাতিত পরিবার কিংবা অসহায় ভুক্তভোগীরা দিনের পর দিন, মাসের পর মাস গণভবনের সামনে অপেক্ষা করতেন। তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার জন্য, নিজেদের অসহনীয় কষ্টের কথা জানানোর জন্য কিংবা বিচারের আশায় প্রধানমন্ত্রী দুয়ারে দুয়ারে ঘুরতেন। ক্ষমতার দরজায় দাঁড়িয়ে তাদের অপেক্ষাই ছিল একমাত্র ভরসা। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গত 100 দিনে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র উপস্থাপন করেছে। এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই খোদ মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। তিনি মানুষের কথা শুনছেন, দুঃখ কষ্টে পাশে দাঁড়াচ্ছেন এবং সাহস ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই পরিবর্তন কেবল প্রশাসনিক নয়, এটি মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি জনগণের সমস্যা থেকে বিচ্ছিন্ন নন, বরং তিনি সরাসরি দেশের মানুষের পাশে দাঁড়িয়ে অনুভূতিশীল এক নেতৃত্বের নতুন নজির স্থাপন করছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের যে পাসপোর্ট রয়েছে সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আবারও যুক্ত করা হচ্ছে ইসরায়েল ব্যতীত, অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েলের সেই শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে আমরা দেখেছিলাম কিভাবে বাদ দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বিএনপি সরকার এই এক্সেপ্ট ইসরায়েল শব্দবন্ধ পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থনৈতিক খাত, ব্যাংকিং এবং সামগ্রিক রাষ্ট্র কাঠামোর পরিকল্পিত সংস্কারের মাধ্যমে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য। দেশের মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দেওয়া এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। পাশাপাশি সরকার সফলভাবে $90.66 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করে স্বল্প সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ও সক্ষম অবস্থানের প্রমাণ রেখেছে।
বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গেও চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেন বিদেশ থেকে আমরা আমাদের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনতে পারি। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আস্থা বাংলাদেশের উপর বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে, সেটি আমরা বিশ্বাস করি। আমরা দেখেছি গত মাসেই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে, যা এই গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রবাসীদের পাশে পাঠানো মাসিক রেমিটেন্স ইতিমধ্যেই প্রায় $3.75 বিলিয়ন পৌঁছেছে। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণ ও রাষ্ট্রীয় সেবার আওতায় আনতে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের ইতিবাচক প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছে। এছাড়া দেশের প্রায় 2 লক্ষ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ডিজিটাল অর্থনীতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিবে। দীর্ঘদিন বন্ধ থাকা আন্তর্জাতিক শ্রম বাজারগুলো পুনরায় চালু করতে সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মা বোনদের রান্নায় কষ্ট রাখবে বিশেষ ভর্তুকি সহ এলপিজি কার্ড চালুর যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাচ্ছে। ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রী জনসম্পৃক্ততাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। আজ তাকে এক নজর দেখার জন্য রাস্তার 2 পাশে এমনকি বাড়ির উঠানেও মানুষের ঢল নেমে আসে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কোমলমতি শিশু থেকে শুরু করে মা বোনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আবেগ স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি জনগণের ভালোবাসা ও আস্থায় সিক্ত। এই ভালোবাসাই আজ গণ আকাঙ্ক্ষার প্রতিফলনে রূপ নিয়েছে। কিছুদিন আগে আমরা আরো দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে শিক্ষার্থীরা তার সঙ্গে সরাসরি উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সেখানে অনুষ্ঠিত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের ভাবনা, পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পান। এটি ছিল নেতৃত্ব ও তরুণ সমাজের মধ্যে একটি ইতিবাচক, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক সংযোগের অনন্য উদাহরণ, যা আমরা নির্বাচনী পথযাত্রায় দেশের বিভিন্ন অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী যখন ছুটে গিয়েছিলেন তখন আমরা দেখেছি তরুণ তরুণী যুবক যুবতীদের সাথে উনি কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেছিলেন। শুধু নির্দিষ্ট কোনো জেলা বা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানেই শিশু, কিশোর, তরুণ, প্রবীণ, মা বোন সহ সর্বস্তরের মানুষের মধ্যে তাকে ঘিরে যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা, আবেগ দেখেছি আমরা, আকুলতা দেখেছি আমরা, কিভাবে তিনি প্রোটোকলের গণ্ডি ভেঙে দিয়ে পথে বাস থামিয়ে শিশুদের আবদার পূরণ করছেন, তাদের কথা শুনছেন এবং স্নেহ ভরে তাদের কাছ থেকে ভালোবাসার উপহার গ্রহণ করছেন। একইভাবে তিনি নিরাপত্তা বেষ্টনী ভেঙে কৃষক, শ্রমিক ও মজুরদের সঙ্গে ঠিক একজন সাধারণ মানুষের মতো মিশে যাচ্ছেন, একসাথে কোদাল হাতে খাল খননে নেমে পড়ছেন। তিনি নিজেকে কোনো দূরবর্তী ক্ষমতাধর বা অতি সুরক্ষিত ব্যক্তি হিসেবে নয়, বরং গণমানুষের প্রতিনিধি ও সমাজের একজন সাধারণ মানুষ হিসেবেই প্রমাণ করছেন। অনেক সময় সিগন্যালে অপেক্ষা, হেঁটে অফিসে যাওয়া কিংবা অফিস শেষে সাধারণ মানুষের কাছে গিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি জনমুখী, মানবিক এবং অংশগ্রহণ ভিত্তিক নেতৃত্বের একটি দৃষ্টান্ত স্থাপন করছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই এক অভূতপূর্ব রাজনৈতিক সহনশীলতা, অনন্য মানসিকতা ও মানবিক রাজনীতির পরিচয় দিয়ে আসছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা ভোট দেননি তারা সবাই এই বৈষম্যহীন সরকারের সমান সহায়তা ও সব ধরনের সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন। মহান জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনটি ছিল দেশের সংসদীয় ইতিহাসে একটি নতুন মাইলফলক। দীর্ঘ 1 দশক পর দেশের মানুষ একটি বহুমাত্রিক, বৈচিত্র্যময় ও সত্যিকার অর্থে কার্যকর সংসদ প্রত্যক্ষ করেছে। 25 কার্যদিবসের প্রাণবন্ত এই অধিবেশনে সরকার ও বিরোধী দলের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল অনন্য। এই সংসদে অত্যন্ত অল্প সময়ে রেকর্ড সংখ্যক 94টি বিল পাশ করা হয়েছে এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলো দ্রুততার সঙ্গে গঠন করা হয়েছে। এই স্বল্প সময়ে 94টি বিল পাশ সময়ের বিবেচনায় এক অবিস্মরণীয় অর্জন।
শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গ শত শত প্রশ্নের উত্তর দিয়ে স্বতঃস্ফূর্তভাবে জবাবদিহিতার এক অনন্য নজির স্থাপন করেছেন। সংসদে মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন ফ্লোর ক্রসিং না করে সাধারণ আসনে তৃতীয় সারিতে বসে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সংসদীয় রীতিনীতির প্রতি যে বিরল সম্মান ও শৃঙ্খলা প্রদর্শন করেছেন, তা সরকারি ও বিরোধী দল সহ সকল সংসদ সদস্যকে গভীরভাবে আলোকিত করেছে, বিমোহিত করেছে। এই সংসদ প্রমাণ করেছে যে আদর্শিক ভিন্নতাকে ধারণ করেই পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা সম্ভব। জাতীয় সংসদের গ্যালারিতে নিয়মিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 150 জন শিক্ষার্থীর জন্য সরাসরি অধিবেশন দেখার সুযোগ করে দেয়া একটি অভিনব উদ্যোগ। সংসদের দর্শনার্থী গ্যালারিগুলো এখন দেশের 7 জন বীরশ্রেষ্ঠ নামে নামাঙ্কিত করা হয়েছে এবং সংসদ ভবনের মূল প্রবেশপথটি উৎসর্গ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী নামে, যা প্রজন্ম থেকে প্রজন্মকে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। সংসদের রুফটপে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে সংসদের বৈদ্যুতিক চাহিদার একটি বড় অংশ পূরণ করা সম্ভব হবে এবং এটি প্রেরণা যোগাবে প্রতিটি মানুষকে কিভাবে সোলার নির্ভর বিদ্যুৎ ব্যবস্থায় সাশ্রয়ী হওয়া যায়। রাজনীতি যে কেবল ক্ষমতার দম্ভ নয়, বরং মানুষের সেবা, এই নীতির বাস্তবায়নে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা ত্যাগ, সংগ্রাম ও জনসেবায় নিবেদিত ছিলেন, সেই নারীদের যথাযথ মর্যাদাও তাদের প্রাধান্যের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে জনগণের সাময়িক কষ্টের কথা বিবেচনা করে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া কেবল একজন জনদরদী বা দায়িত্বশীল নেতার পক্ষেই সম্ভব। তার সাধারণ মানুষের মতো সহজ সরল চলাফেরা, আচার আচরণ ও গভীর প্রজ্ঞার কারণে দীর্ঘ সময় পর রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার প্রধানের প্রতি দেশের অপামর জনসাধারণের মাঝে এক অবিচ্ছেদ্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সেই আস্থাকে পাথেয় করে এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজ ইনশাল্লাহ সম্পন্ন করবে, ঠিক একইভাবে তিস্তা ব্যারেজের কাজও হাত দিবে ইনশাল্লাহ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপগুলো ইতিমধ্যেই ফল দিতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কমে 8.71% নেমে এসেছে এবং জ্বালানি ও ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। দেশের আকাশসীমা, ভূখণ্ড ও সমুদ্র সীমার সার্বিক সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক সরকার দৃঢ়, আপোষহীন ও সাহসী অবস্থান গ্রহণ করেছে। অত্যাধুনিক গ্রাউন্ড মাস্টার 400 রাডার এখন ঢাকা থেকে 650 কিলোমিটার এবং বঙ্গোপসাগরে 833 কিলোমিটার পর্যন্ত আকাশসীমায় অতন্দ্র প্রহরীর মতো দিনরাত নজরদারিতে রাখছে। এর মাধ্যমে গভীর সমুদ্র সীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ফ্লাইং ওভার চার্জ থেকে উল্লেখযোগ্য রাজস্ব আহরণের সুযোগ তৈরি হয়েছে। দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং সীমান্ত সুরক্ষায় ড্রোন, এন্টি ড্রোন ও মাইন ডিটেক্টর স্থাপনের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হওয়া শুরু হয়েছে। সীমান্তে বিজিবির শক্ত ও সার্বভৌম অবস্থান সবার আগে বাংলাদেশ নীতিরই বাস্তব প্রতিফলন। ঐতিহ্যগতভাবে বিএনপি সংস্কারের ধারক এবং বাহক রাজনৈতিক দল। বাংলাদেশের ইতিহাসে যতগুলো মৌলিক সংস্কার হয়েছে সবগুলো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হয়েছে কিংবা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় হয়েছে। ঐতিহ্যগত সেই সংস্কারকে ধারণ করেই 2016 সালে ভিশন 2030 প্রণয়ন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 2023 সালে 31 দফা তিনি প্রণয়ন করেছিলেন চূড়ান্তভাবে এবং সেই 31 দফাতেই কিন্তু বর্তমান সংস্কারের প্রায় সকল মৌলিক ভিত্তি রয়েছে। আজকে বাংলাদেশে আমরা যা কিছু নিয়ে আলোচনা করি না কেন, সেই প্রায় প্রতিটি সংস্কারই বিএনপির 31 দফা থেকে অনুরণিত। তারপর আমরা সবাই মিলে জুলাই সনদে উপনীত হয়েছিলাম, যেটি গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে হয়েছিল। যতটুকু সমঝোতার ভিত্তিতে হয়েছিল এবং সেই জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে ঠিক যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষের কাছে বিএনপি যে অঙ্গীকার করেছে এবং যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ এবং সেই প্রতিফলন আমরা গত 100 দিনের প্রতিটি দিনেই দেখেছি সরকারের প্রতিটি গণমুখী কর্মকাণ্ডে।
একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলনের বীরদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবং তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইন পাশ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষকদের পাশে দাঁড়িয়ে সরকার 3 মাসের বিশেষ আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছে। অবকাঠামো ও নগর ব্যবস্থাতেও সরকারের পরিকল্পনা দীর্ঘমেয়াদী ও আধুনিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী ঢাকাকে পরিবেশ বান্ধব ও আধুনিক মেগা সিটিতে রূপান্তর করতে গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে 250টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেট্রো রেলের নিচের অংশকে সবুজায়নের মাধ্যমে শহরকে কিভাবে আরো শীতল ও বসবাসযোগ্য করা যায় সেটি নিয়ে গবেষণা করা হয়েছে। নার্সারিতে চারা উৎপাদনের কার্যক্রমও চালু রয়েছে। দেশ জুড়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ, প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রো রেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার উপর 25% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবীণ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য মেট্রো রেলের যে বিশেষ সুবিধা আজকে থেকে চালু হচ্ছে সেটি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই কার্যকর করা হচ্ছে। কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ তরুণীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য উৎসাহ দিতে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্টার্ট আপ ফান্ডের ঘোষণা দিয়েছেন, যা আগামী মাস থেকে কার্যকর করা হবে এবং এভাবেই আমরা দেশ জুড়ে আগামী প্রজন্ম থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করব, যারা শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্য শুরু করবে, কর্মসংস্থানের অবারিত দুয়ার উন্মোচন করবে। ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং একই সঙ্গে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। শহর অঞ্চলে অব্যবহৃত প্রায় 200টি সরকারি ভবনকে অল্প সময়ের মধ্যেই মাতৃসদন, ক্লিনিক সহ শিশু ও নারীদের আধুনিক চিকিৎসা সুবিধায় রূপান্তরের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মেগা পর্যটন পরিকল্পনার অংশ হিসেবে 2040 সালের মধ্যে কয়েক কোটি পর্যটক আকর্ষণ এবং বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির রোডম্যাপ প্রণীত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল সরবরাহ অব্যাহত রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশ জুড়ে কয়েক হাজার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। বিশ্বজুড়ে চলমান চরম জ্বালানি সংকটের মধ্যেও হরমুজ প্রণালী হয়ে তেলবাহী জাহাজ সফলভাবে বাংলাদেশে পৌঁছানো এবং সামগ্রিকভাবে বিশ্বের যে কোনো দেশের তুলনায় জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের কার্যকর ও দূরদৃষ্টি সম্পন্ন যে রাষ্ট্রনীতি তারই বহিঃপ্রকাশ। এছাড়াও জুলাই আন্দোলনে শতাধিক আহত যোদ্ধাকে রাশিয়া ও সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরত এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রাথমিক পর্যায় থেকে ধারাবাহিক ও পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণের কার্যক্রম সফল করতে একটি নতুন মডেল তৈরি করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে যৌথ উদ্যোগে পিপিপি এর বিতরণ নিয়ে জুলাই মাসে এই কার্যক্রমের পাইলট প্রকল্প বাংলাদেশের প্রতিটি উপজেলায় একাধিক স্কুলে একযোগে শুরু হচ্ছে। একই সঙ্গে একটি সুশিক্ষিত জাতি গঠনের অঙ্গীকার বাস্তবায়নে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে এবং নারীদের জন্য প্রদান করা হচ্ছে মেধাভিত্তিক বৃত্তি। শিক্ষা ও প্রযুক্তি খাতে আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ আমরা দেখেছি বাস্তবায়ন শুরু হয়েছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ওয়াইফাই ও স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণ অন্যতম। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু এবং ভর্তি ব্যবস্থা স্বচ্ছতা আনার লক্ষ্যে নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কারিগরি শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে কর্মমুখী দক্ষতা উন্নয়নকে জোরদার করা হচ্ছে। শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর লিঙ্কেজ গড়ে তোলার বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শ্রম বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও সময়োপযোগী কারিকুলাম উন্নয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সাথে প্রাধান্য দেওয়া হচ্ছে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনের ব্যবহারিক বিষয়ে, যার ভিত্তি আনন্দময় শিক্ষা ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি। বিশেষত তরুণ ও নারী জনগোষ্ঠীকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাস্তবমুখী ও বহুমুখী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও গুরুত্ব আরোপ করা হয়েছে এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে, যার মূল লক্ষ্য কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে শীর্ষস্থানীয় অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় চলমান রয়েছে এবং এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ শীঘ্রই ইনশাল্লাহ কার্যকর করা হবে। এর মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তির কার্যকর সংযোগ স্থাপন, কেরিয়ার সার্ভিস প্রদান, কাউন্সিলিং ও সক্ষমতা বৃদ্ধি এবং বাজারের চাহিদার সঙ্গে কর্মসংস্থানের যোগানকে সমন্বিত করা। প্রবাসী জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দূতাবাসকে ডিমান্ড ম্যাপিং এর নির্দেশনা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো কোন দেশে কি ধরনের দক্ষতা সম্পন্ন কর্মীর চাহিদা রয়েছে তা নির্ধারণ করে আমাদের টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোকে সে অনুযায়ী কোর্স এবং কারিকুলাম প্রণয়ন করা। পাশাপাশি সনদের সমমান নিশ্চিত করা, তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করা এবং দেশে বিদেশে বাংলাদেশিদের কর্মক্ষেত্রের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য। আগামী 1 বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অগ্রাধিকার দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন যানবাহনে নিজের ব্যবহার এবং চালনার মাধ্যমে উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি দিয়েছেন, তারুণ্যকে বরণ করে নিয়েছেন। সরকারের উন্নয়ন দর্শন হলো প্রান্তিক মানুষের সঙ্গে তৃণমূলের ক্ষমতায়নের মাধ্যমে এবং পরিবেশ সংরক্ষণ করে টেকসই উন্নয়নের পথে দেশকে ধাবিত করা। গার্লস গাইড, বিএনসিসি ও স্কাউট প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে তিনি তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে উৎসাহ প্রদান করেছেন। একই সঙ্গে জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার অংশ হিসেবে দেশ জুড়ে বিভিন্ন পর্যায়ে ইলেকট্রিক বাস চালুর জন্য পৃথক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ও জাতীয় দলের খেলোয়াড়দের সম্মান দিয়ে সরকার ক্রীড়া কার্ড কার্যক্রম শুরু করেছে। এর আওতায় বিপুল সংখ্যক ক্রীড়াবিদকে ইতিমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশব্যাপী ব্যাপক সাড়ার মাধ্যমে লক্ষাধিক খেলোয়াড় ইতিমধ্যে নিবন্ধন করেছে। সরকারের 180 দিনের কর্মসূচির অংশ হিসেবে 550টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাধান্য দেওয়া হচ্ছে স্পোর্টস ডিপ্লোমেসি সেল এবং এর পাশাপাশি প্রতিটি জেলায় ইনডোর স্টেডিয়াম গঠন করা হয়েছে। বাংলাদেশে বিদ্যমান 538টি ফায়ার স্টেশন প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায় নতুন করে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে। জরুরি সেবার জন্য 100টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের জন্য কাজ চলমান রয়েছে। ডুবুরিদের সক্ষমতা বাড়াতে নতুন পথ সৃষ্টি করা হচ্ছে এবং ফায়ার সার্ভিসের জনবল 30,000-এর অধিক করার জন্য অর্গানোগ্রাম পুনর্বিবেচনার প্রস্তাব রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে গঠিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের মাত্র 100 দিনের পথ চলায় দেশের নানা ক্ষেত্রে দৃশ্যমান, সুস্পষ্ট এবং উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। একই সঙ্গে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষমতায়ন, আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার এক নতুন দৃঢ় ও ইতিবাচক মেলবন্ধন। গৃহীত বহুমুখী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে জনজীবনে ফিরে এসেছে শান্তি ও শৃঙ্খলা, ফিরে এসেছে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য। সরকারের রূপকল্পে দেশের 20 কোটি মানুষ যদি একসঙ্গে কাজ করেন, তরুণ ও নারীরা যদি ক্ষমতায়িত হন, ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা অবশ্যই একটি মর্যাদাশীল ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। নির্বাচিত সরকার বিশ্বাস করে গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি রাষ্ট্রের দায়িত্ব হলো এমন নীতিগত সহায়তা প্রদান করা যেখানে দল, মত, ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে প্রতিটি নাগরিক বৈষম্যহীনভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পান এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখতে পারেন। জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের গণতান্ত্রিক পথ চলায় শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অঙ্গীকারবদ্ধ। 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই সম্মিলিত শক্তি দেশের অগ্রগতির মূল ভিত্তি। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী বলেন, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই দেশটাকে গড়ে তুলি সমৃদ্ধ, স্বনির্ভর ও সচ্ছল দেশ হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিজেদের ও পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটাই, সমস্যার সমাধান করি এবং উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেই। আর গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে আমাদেরকে অবশ্যই
গুরুত্ব দিতে হবে দেশ ও দেশের মানুষের স্বার্থকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে এবং জনগণের সর্বাঙ্গীন কল্যাণকে।